ভূতের প্রেম, বনফুল। এই দেখো, ইন্দুর ডায়েরি। আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি পড়ে দেখো দেখি, কিছু মানে বের করতে পারো কিনা। বলিষ্ঠকায় ভুজঙ্গধর মরক্কো চামড় দিয়া বাঁধানো সুদৃশ্য খাতাখানি আমার দিকে আগাইয়া দিল। 29 তারিখে যেটা লেখাছে সেটা পড়ো। আরও পাতা উল্টে যাও। হ্যাঁ, ওই ওই মাস থেকে পড়ো। পড়িতে লাগিলাম। ভুজঙ্গধর ভ্রু কুঞ্চিত করিয়া আমার মুখের দিকে চাহিয়া রহিল। ভুজঙ্গধর আমার বাল্যবন্ধু এবং ইন্দুমতির স্বামী। ইন্দুমতি লিখেছেন, কাল রাত্রে যে অদ্ভুত ঘটনাটা ঘটেছে তা এতই অসম্ভব যে বললে কেউ বিশ্বাস করবে না। আমি কাউকে বলিও নি, এমনকি মানিককেও না। মানিককে বলতে খুবই লোভ হচ্ছে, কিন্তু ভয় হচ্ছে পাছে সে আমাকে ভীতু বলে ঠাট্টা করে। তার চোখে নিজেকে ভীতু প্রতিপন্ন করার ইচ্ছে নেই। সত্যি সত্যি ভীতু আমি নইও। ভীতু হলে জনমানব বর্জিত এই পোড়ো বাড়িতে এসে থাকতেই রাজি হতাম নাকি? ঘটনাটা তবু লিখে রাখছি। লিখে রাখবার মতন ঘটনা কটাই বা ঘটে জীবনে। ভবিষ্যতে কোনো পাঠক বা পাঠিকা হয়তো এটা পড়ে পাগল ভাববে আমাকে, কিংবা হয়তো কোনো উৎসাহী মানুষতাত্ত্বিকের থেকে কোনো তার তথ্য উদ্ধার করে সান্ত্বনা দিতে চেষ্টা করবে আমার স্বামীকে। সত্যই অদ্ভুত ঘটনা। কাল রাত 10টার সময় মানিক হঠাৎ বলল, ওহে, একটা বড় ভুল হয়েছে, পেট্রোলটা কেনা হয়নি, চলো কিনে আনি গিয়ে। 10 মাইল যেতে আসতে আর কতক্ষণ লাগবে? আমার শরীরটা তেমন ভালো ছিল না। কোমর ব্যথা করছিল সন্ধে থেকেই। তাছাড়া আগাথা ক্রিস্টির একখানা বই এমন পেয়ে বসেছিল আমাকে যে কোথাও নড়তে ইচ্ছে করছিল না। বললাম, আমি আর যাব না, থাক না, কাল কিনলেই তো হবে। মানিক বলল, ওটা হলো স্ত্রী বুদ্ধি। আমরা যেরকম অবস্থায় আছি তাতে মোটরে সদা সর্বদা পুরো পেট্রোল থাকা চাই। তাহলে তুমি গিয়ে কিনে এসো। তুমি থাকতে পারবে একা? ভয় করবে না তো? আমি যদি ভীতু হতাম তাহলে যা করছি তা করতে পারতাম নাকি? মানিক হঠাৎ ঝুঁকে আমার গালে চপাত করে চুমু খেল একটা। এমন দুষ্টু আর অসভ্য হয়েছে আজকাল। আমি পেট্রোলটা নিয়ে আসি তাহলে, যাবো আর আসবো। মানিক চলে গেল। আমরা যে বাড়িটাতে এসেছিলাম সেটা কোনো এক মৈথিল জমিদারের বাগান বাড়ি। যদিও এমন পোড়ো বাড়ির মতন হয়ে গেছে, কিন্তু একদিন যে এর মহিমা ছিল তা এক নজরেই বোঝা যায়। জমিদারের বংশধর জিমুত বাহন সিংহের সঙ্গে মানিকের বন্ধুত্ব আছে বলেই বাড়িটা পাওয়া সম্ভব হয়েছে। বাড়ির চাবিটা মানিককে দিয়ে জিমুত বাহন লন্ডনে পাড়ি দিয়েছে সম্প্রতি। প্রকাণ্ড বাড়ি, প্রকাণ্ড হাতা। আমরা দোতলার যে ঘরখানা নিয়ে আছি তার ঠিক সামনেই গাড়ি বারান্দা। গাড়ি বারান্দায় পেরিয়ে দাঁড়ালেই চোখে পড়ে সুবিস্তৃত বাগানটা। বাড়ির সামনেই বাগান। এখন অবশ্য বাগানের পূর্বশ্রী নেই। ফাঁকা মাঠের মতন খানিকটা জমি পড়ে আছে খালি। বাগানের ওপারে গেট, গেটেরও ভগ্ন দশা। কপাল নেই, প্রকাণ্ড প্রকাণ্ড থাম দুটো দাঁড়িয়ে আছে কেবল। কপাট নেই, প্রকাণ্ড প্রকাণ্ড থাম দুটো দাঁড়িয়ে আছে কেবল। সেদিন জ্যোৎস্না উঠেছিল খুব। ফিনকি ফুটছিল যেন চতুর্দিকে। ইজি চেয়ারটায় শুয়ে শুয়ে আমি টের পেলাম মানিক মোটর নিয়ে বেরিয়ে গেল। তারপর কতক্ষণ কেটেছিল আমার মনে নেই। আমি তন্ময় হয়ে বই পড়ছিলাম। হঠাৎ শুনতে পেলাম কিসের যেন একটা শব্দ হচ্ছে। মনে হলো ঘোড়ার পায়ের শব্দ। কতগুলো ঘোড়া যেন টক বক করে ছুটে আসছে। মনে হলো অনেক দূর থেকে আসছে। কেন জানি না হঠাৎ মনে হলো অনেক দিন ধরে আসছে।
শব্দটা প্রথমে ক্ষীণ ছিল, তারপর স্পষ্ট হয়ে উঠতে লাগলো। খটপট 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 খটপট, ক্রমশই যেন এগিয়ে আসছে। আমি বইটার দিকে চেয়ে বসেছিলাম, কিন্তু পড়ছিলাম না। আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলাম। কার বা কিসের তা জানি না, কিন্তু অপেক্ষা করছিলাম। মনে হচ্ছিল চরাচরও যেন অপেক্ষা করছে রুদ্ধশ্বাসে। কি হয় তা দেখার জন্য সবাই উৎসুক। ছুটন্ত ঘোড়াগুলোর প্রতিটি পদক্ষেপ ধ্বনি সবাই যেন শুনছে উৎকর্ণ হয়ে। এগিয়ে আসছিল শব্দটা কাছে, আরো কাছে। গেট দিয়ে ঢুকলো। তারপরেই আমি ধড়মড় করে উঠে দাঁড়ালাম। মনে হলো ঘোড়াগুলো হুড়মুড় করে আমার ঘাড়ে লাফিয়ে পড়বে। আমি দাঁড়িয়ে ওঠা মাত্র শব্দটা কিন্তু থেমে গেল। হঠাৎ হলের দরজাটা খোলা ছিল। ঘাড় ফিরিয়ে দেখি সেখানে একজন লোক দাঁড়িয়ে আছে, প্রকাণ্ড লম্বা। আমি তোমাকে নিতে এসেছি ইন্দুমতি। কে কে? ঘরের ভেতরে ঢুকে এসে শাল পাংশু মহাভূত চেহারা, মাথায় স্বর্ণ মুকুট, অঙ্গে কারুকার্য খচিত অঙ্গচ্ছদ, কর্ণে মণিকুণ্ডল, বাহুতে কেউর। চোখ দুটো যেন জল জল করছে। কুচকুচে কালো গোঁফ, কুচকুচে কালো কোকড়ানো এক মাথা চুল। আমি তো অবাক। কে আপনি? ওই মানস সরোবর বিহারিণী রাজহংসী। তুমি কি সত্যি চিনতে পারছো না আমাকে? আমি নিচের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ঈষৎ ভ্রু কুঞ্চিত করে ভাবতে চেষ্টা করলাম কোথাও একে দেখেছে কি না। সে বলতে লাগলো, একটু ভেবে দেখো, মনে পড়বে। নারদের বিনাচ্যুত মালার আঘাতে আমাদের ছাড়াছাড়ি হয়েছিল, কিন্তু আমি তোমাকে তো একদিনের জন্য ভুলিনি। বারবার এসেছি তোমার কাছে, নানা রূপে এসেছি। তুমিও তো আমাকে প্রত্যাখ্যান করনি। আমি ওই রম্ভরু, ওই অনবদ্য ভোজন নন্দিনী। ভুলে গেছো কি সব? অর্জুন রূপে এসেছিলাম সুভদ্রার কাছে, পৃথ্বীরাজ রূপে এসেছিলাম সংযুক্তার কাছে। আমাকে তো তুমি প্রতিবারই চিনেছ। আমি তখন আত্মস্থ হয়েছি। বললাম, ওসব বাজে কথা ছেড়ে দিন, স্পষ্ট করে বলুন আপনি কে? আমি অজ। অজ? সে আবার কে? মহারাজ রঘুর পুত্র, শ্রী শ্রী রামচন্দ্রের পিতামহ। কি চান আপনি? তোমাকে চাই। তুমি আমার। স্বয়ংবর সবার মল রাজের যে ঐশ্বর্য তোমাকে ক্ষণিকের জন্য বিচলিত করেছিল, তা আমি আহরণ করেছি ইন্দুমতি। ওই মত্তচোকর লোচনে নিতম্ব গুপি আমিও তোমার জন্য তাম্বুল্লতা পরিবৃত, পুগতরু সূচিত, এলাচ তালিঞ্চির চন্দন বৃক্ষ সুরভিত, তমালমালা কীর্ণ মনোরম কানন নির্মাণ করে রেখেছি নিষ্কলুষ মানস লোকে, উত্তঙ্গ মলয় শিখরে। চলো সখী সেখানে, আমি রথ এনেছি তোমার জন্য, চলো। লোকটা ঘরে ঢুকে গাড়ি বারান্দায় গিয়ে দাঁড়ালো। আমিও মন্ত্রমুগ্ধবৎ তার অনুসরণ করলাম। গিয়ে দেখি সত্যি চতুরস্র বাহিত বিরাট এক রথ দাঁড়িয়ে রয়েছে নিচে। ওরকম বলিষ্ঠ ঘোড়া আমি কখনো দেখিনি এর আগে, যেন মার্বেল পাথর দিয়ে তৈরি। আর বিলম্ব করো না, চলো। লোকটা আমার হাত ধরতে যাচ্ছিল। আমি চিৎকার করে উঠলাম। মানিকের কথা মনে পড়ল আমার। ভয় পেও না, আমি ভদ্র বংশজাত, আমি বলাৎকার করব না।
যাবে না তুমি আমার সঙ্গে? না। কেন? আমি আমি মানিককে ভালোবাসি। মানিক? সে কে? আমাদের মোটর ড্রাইভার ছিল কিছুদিন আগে, কিন্তু এখন সেই আমার সব। ও আচ্ছা, আমি অপেক্ষা করব। একটা কথা শুধু বলে যাচ্ছি, আমার কাছে তোমাকে আসতেই হবে। আবার আসবো আমি। পর মুহূর্তেই সব অন্তর্হিত হয়ে গেল। এইখানেই ডায়েরি সমাপ্ত হয়েছে। মুখ তুলিয়া দেখিলাম ভুজঙ্গধর তখনও ভ্রুকুঞ্চিত করিয়া রহিয়াছে। জিজ্ঞাসা করিলাম, ইন্দুকে তুমি ফিরিয়ে এনেছ? হ্যাঁ, চুলের ঝুঁটি ধরে মারতে মারতে ফিরিয়ে এনেছি। আর মানিক? তাকে গুলি করে ওইখানটায় একটা ইদারায় ফেলে দিয়েছি। কি সর্বনাশ! আবেগকুণ্ঠিত কণ্ঠে ভুজঙ্গধর বলল, ইন্দুকে আমি আমি সত্যিই ভালোবাসি ভাই। ওর জন্য ফাঁসিও যেতে আমার আপত্তি নাই। এত রাত্রে তুমি আমার কাছে এসেছ কেন বলো তো? পরামর্শ করতে। ইন্দুকে কি লুম্বিনী পার্কে পাঠাবো? ডায়েরি পড়ে মনে হচ্ছে হয়তো পাগল হয়ে গেছে। ঘড়িতে ঢং ঢং করিয়া 12টা বাজিল এবং প্রায় সঙ্গে সঙ্গেই প্রবেশ করিল ভুজঙ্গধরের চাকর ঘনাই। বোঝা গেল ঘনাই ঊর্ধ্বশ্বাসে আসিয়াছে। হাঁপাইতে হাঁপাইতে সে বলিল, বাবু, মাঠান আবার বেরিয়ে গেলেন। সে কি রে? হ্যাঁ বাবু, প্রকাণ্ড একটা 4 ঘোড়ার গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে। কি বড় বড় ধপধপে সাদা ঘোড়াগুলো। গাড়ির ভিতর থেকে চৌকোপ্পা একটা লোক মুখ বার করে বলল, ইন্দুমতি এসো। মা ঠাকুরন ছুটে বেরিয়ে এসে গাড়িতে চেপে বসলেন, আর টক বক করে গাড়িটা বেরিয়ে গেল ঝড়ের বেগে। তাই নাকি? আমরা যথাসম্ভব দ্রুত বেগে অকুলস্থের দিকে উপস্থিত হইলাম। কেহ কোথাও নাই। চতুর্দিক নিস্তব্ধ। ইন্দুমতি আর ফেরে নাই।